জেনজিরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশে থাকবে না বৈষম্য, থাকবে না দুর্নীতি। কিন্তু এই দেশ গড়তে তারা কি সংস্কার চায়, দেশ নিয়ে তারা কি ভাবছে, এসব জানতেই চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজি। এবং আজকে আমরা এসেছি শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ছাত্রদের পাশাপাশি আমাদের সাথে দুজন শ্রদ্ধেয় শিক্ষক আছেন। শুরুতে পরিচয় করে দিচ্ছি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আমাদের সাথে আছেন। আরও আছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া। স্যার, জেনজিদের নিয়ে শো, তাই তাদের কাছ থেকে আগে শুনতে চাই কেমন বাংলাদেশ দেখতে চান, নতুন বাংলাদেশে কি কি সংস্কার দেখতে চান, শুনি। আমাদের জুলাই বিপ্লব ইতিপূর্বে ঘটে গেছে, যা ছিল আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্তময় একটি সময়। এই সময় আমাদের অনেক ভাইদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পেরেছি। দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এই স্বাধীন বাতাস উপভোগ করছি। তো আগামীর বাংলাদেশ সবারই স্বপ্নের বাংলাদেশ হিসেবে কাম্য। যেমনটি আমরা দীর্ঘদিন ধরেই চেয়ে আসতেছিলাম যে আমাদের একটি সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের শাসনামলের জন্য তা আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারতেছিল না। তো আমরা চাই যে বর্তমানে রাষ্ট্রের সংস্কার এবং শিক্ষার সংস্কার হয়ে উঠুক, কারণ প্রশাসন ও শিক্ষার সংস্কার হলেই কেবল আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমরা লক্ষ্য অর্জিত করতে পারবো। জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শিক্ষার সংস্কার চান, আর কি সংস্কার? সরকার গঠন পদ্ধতিতে আমাদের সাধারণত একটা জিনিস সবসময় দেখি যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায় এবং তাদের মধ্য থেকে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট সবই তারা তাদের মতো করে নির্বাচন করে নেন, অথবা ওইভাবে সিস্টেম হয়ে নির্বাচন হয়, যেটা আমার কাছে মনে হয় একটু অসুবিধাজনক। অসুবিধা কোন জায়গায়? প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এই দুইটা পদের ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনটা যদি এমপি যারা মেম্বার অফ পার্লামেন্টস থাকে তারা যদি করে, তখন একটা সমস্যা সবসময় থাকে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রেসিডেন্ট হবে তিনি বাই চান্স যদি যে সরকারটা গঠন হয়েছে সেখানে এক পাক্ষিক অবস্থা থাকে, সেখানে যে প্রধানমন্ত্রী থাকবে তার একটা পাপেট প্রেসিডেন্ট হওয়ার চান্স থাকে, যেটা খুবই বিপজ্জনক দেশের জন্য, যেটা বিগত সালে আমরা প্রায় সময় লক্ষ্য করছি। তো সেজন্য আমি চাই যে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার, কিভাবে হবে সে পদ্ধতি। সেক্ষেত্রে আমরা ইউরোপে বা তুরস্কে অথবা বিভিন্ন জায়গায় যে প্রেসিডেন্টের নির্বাচনটা আলাদা হয় এবং মেম্বার্স অফ পার্লামেন্টস যারা থাকে তাদের নির্বাচনটা আলাদা হয়, দুইটা পার্টে করতে পারি, অথবা আমেরিকায় যেটা হয় তিনটা পার্টে অবশ্যই অনেক জটিল। আমার মতে হয় দুইটা পার্টে আমরা প্রেসিডেন্ট নির্বাচন আলাদা এবং আমাদের যে মেম্বার্স অফ পার্লামেন্ট থাকে তাদের নির্বাচনটা আলাদা করতে পারি। এছাড়া আরেকটা পয়েন্ট, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা নিয়ে প্রচুর কথা বলি যে ট্রান্সপারেন্সি কেমনে হবে, কিভাবে হবে, এবং আমরা দেখি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো থাকে তারা সবসময় এই কথা বলে যে ট্রান্সপারেন্সি আমরা নিয়ে আসবো, আমরা ওইভাবে ট্রান্সপারেন্সি করব, কিন্তু প্রত্যেকেই বিগত 53 সালের ইতিহাস দেখেন, 53 সালের ইতিহাস দেখেন, প্রায় কাছাকাছি। 15 সালের আগে কিন্তু আমরা দুর্নীতিতে এর আগে 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। এটা খুবই লজ্জাজনক একটা অবস্থা যখন আমাদের গণতন্ত্র ছিল। তো এই ক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সি নিয়ে আরেকটু ভাবতে হবে। সেজন্য আমার একটা সাজেশন হচ্ছে, বিভিন্ন দেশে আমরা শ্যাডো ক্যাবিনেট, ওয়ার্ডটা একটু খেয়াল করিয়েন, শ্যাডো ক্যাবিনেট নামে একটা পার্ট থাকে, যেটা বিরোধী দলীয় যতগুলা নেতৃবৃন্দ থাকে তাদের মাধ্যমে একটা জোট তৈরি হয়, যেই জোটটা একটা বিশেষ পাওয়ার থাকে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি চেক করা। তাদের আর কোনো পাওয়ার নাই যে তারা কোথাও মন্ত্রণালয়ে ডাইরেক্ট হাত দিতে পারবে, তারা ট্রান্সপারেন্সি চেক করতে পারবে এবং সেটা নির্বাচিত হইতে পারে যে প্রত্যেকটা বিরোধী দলীয় যারা বিরোধী দল থাকবে তাদের প্রধান অথবা জনগণও করতে পারে, সেজন্য ব্যবস্থা করা দরকার। একটু এক্সপার্ট ওপিনিয়ন নিতে চাই। স্যার যে কথাটা বলেছেন যে আদৌ বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সম্ভব হবে, আপনার ছাত্র যে কথাটা বলেছেন যে সরকার নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান না, উনি আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলছেন সেটা পলিটিক্যাল সিস্টেমের বিষয়। যে পলিটিক্যাল সিস্টেম, এখন আমরা যে পলিটিক্যাল সিস্টেমে এখন পর্যন্ত আছি এটা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এখন যে প্রেসিডেন্ট, উনি এক ধরনের টাইটুলার অথবা নমিনাল, ওনার বেসিক্যালি কোনো পাওয়ার নাই। একটা বিতর্ক আছে যে এখানে প্রাইম মিনিস্টার এত বেশি পাওয়ারফুল আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন ছিল বা এখনো পর্যন্ত আছে, যে এখানে সংসদীয় পদ্ধতির চেয়েও
পার্লামেন্টারি ডেমোক্রেসির চেয়েও এখানে পলিটিক্যাল সিস্টেমটা হয়ে গেছে প্রাইম মিনিস্টেরিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার হোল্ডস অল দ্য পাওয়ার্স। জি। তো সেই ক্ষেত্রে কথা আছে যে তাহলে কি আমরা প্রাইম মিনিস্টারের এই যে ক্ষমতা সেটাকে চেক করার জন্য বা এক ধরনের ভারসাম্য আনার জন্য প্রেসিডেন্টের হাতে কিছু ক্ষমতা দেওয়া দরকার কিনা? স্যার যদি- একই সিস্টেম তো ভারতে তো ভারতেও কাজ আছে, করছে। ওয়ার্ক জি, করতেছে, হ্যাঁ, ভারতে জি। আছে, কিন্তু ভারতের হ্যাঁ। এখন ওইখানে আরেকটা ওখানে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সটা হয়, কারণ ওইখানে দুইটা পার্লামেন্টের দুইটা লেয়ার আছে হাউস, জি জি, বাইক্যামেরাল লেজিসলেচার, হ্যাঁ, জি একটা রাজ্যসভা একটা লোকসভা। লোকসভা। তো সেখানে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। জি, যা এটা- ফেডারেল সিস্টেম ফেডারেল সিস্টেম। আবার আরেকটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয়, যেহেতু ফেডারেল সিস্টেম সেহেতু সেখানে প্রত্যেকটা রাজ্যের অঙ্গরাজ্যের আবার বিধানসভা পার্লামেন্ট আছে এবং এক্সিকিউটিভ আছে, লেজিসলেচার আসে, ওখানে ওটা হয়। কিন্তু এইখানে আমাদের এটার দিকেও নজর দেওয়া যেতে পারে, চিন্তা করা যেতে পারে। আর এর বাইরে যদি আমরা প্রেসিডেন্টকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যাই, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে, জি সেক্ষেত্রেও পার্লামেন্ট থাকবে। পার্লামেন্ট তখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে পার্লামেন্টের মেম্বাররা, এবং জি। প্রেসিডেন্টও সরাসরি জনগণের ভোটে জি, নির্বাচিত হবে। ধন্যবাদ স্যার। একটু রাজীব স্যারের কাছে শুনতে চাই, আপনার কি মনে হয় যে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তনটাও দরকার, যে শুধুমাত্র স্যার যেটা বলছিলেন যে পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন হলেই হবে না, আমরা যেই পাওয়ারের সুষম বন্টনের কথা বলছি সেটা আসলে কিভাবে নিশ্চিত হবে? ধন্যবাদ সঞ্চালক মহোদয়, এবং বিশেষ করে চ্যানেল 24 এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের কারণে আজকে আমরা এই ধরনের একটা উন্মুক্ত জায়গায় একটা উন্মুক্ত আলোচনার সুযোগ পেলাম, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, যারা আহত হয়েছেন সুস্থতা কামনা করছি, কারণ তাদের কারণে আজকে আমরা একটা উন্মুক্ত আলোচনার এবং একটা নতুন চিন্তার সুযোগ পেয়েছি। তো আপনি যে বলছেন যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বিষয়টি, জি এটা তো অবশ্যই পূর্বশর্ত। আমাদের আইন কানুন কিন্তু খারাপ আইন ছিল, কিন্তু আইন দেশে একমাত্র ছিল না যে বিষয়টা এরকম না। প্রয়োগ ছিল না। এখন আমরা যতই আইন রচনা করি না কেন, যতই সংবিধান সংস্কার করি না কেন, আমাদের যদি ইচ্ছা না থাকে আইন এবং সংবিধান অনুসরণ করার, সংবিধানের তো নিজের কোনো শক্তি নাই, তার তো কোনো বাকশক্তিও নাই, সংবিধানের কোনো ভাষাও নাই। সংবিধানকে শক্তি দেই আমরা, জি সংবিধানের ভাষা হচ্ছে আমরা। আমাদের মধ্যে যদি একটা সংস্কৃতি গড়ে ওঠে, আইন থাকবে কিন্তু আইন মানব না, তাহলে তো আইন রচনা করে কোনো লাভ হবে না। জি স্যার, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি স্যার। স্যার যে কথাটা বলছেন আপনাদের কাছে আসতে চাই, যেটা বলছেন যে আসলে সংবিধান বলি বা পলিটিক্যাল সিস্টেম বলে আসলে জনগণকে পাল্টাতে হবে, জনগণকে দায়িত্ব নিতে হবে। তো আর কি করতে চান এই যে রাষ্ট্রের পরিবর্তনে? শুনি আসসালামু আলাইকুম। কিভাবে সচেতনতাটা আসবে? আচ্ছা, এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, এই জিনিসটা নিয়ে যখন আমরা সংস্কারের চিন্তাটা করি, তখন একটা বড় ফ্যাক্টর আমাদেরকে চিন্তায় রাখতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় একটা প্রভাব, একটা ইনফ্লুয়েন্স বজায় রাখতে চেষ্টা করে, খাটাইতে চেষ্টা করে। এই জায়গায় আমাদের একটা স্বকীয়তা প্রয়োজন, একটা সার্বভৌমত্ব প্রয়োজন। এই স্বকীয়তাটা কিভাবে আসবে? যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এবং শিক্ষা নিয়ে কাজ করতেছি, সেহেতু আমি বলবো যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা এক্সক্লুসিভিটি যদি আমরা আনতে পারি, একটা ধরেন 50 বর্ষব্যাপী বা 100 বছরব্যাপী যদি একটা বড় পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের হাতে একটা মানে বড় ম্যান পাওয়ার তৈরি হবে, যারা হচ্ছে গিয়ে দক্ষ। যে কোনো সময়ে একটা স্বকীয় মানে বাংলাদেশ শব্দটা শুনলেই যাতে মনে হয় যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বড় একটা আইডল, বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় আইডল, প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় আইডল। সেক্ষেত্রে এই স্বকীয়তাটা যদি আমাদের থাকে, আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল প্রবলেমটাও সলভ করতে সহজ হবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার সাথে কে একমত যে বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, কারো চোখ রাঙানি আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না। কেউ আছেন আর এই ব্যাপারে যে পিছিয়ে একটু দেবে? বিষয়টা হচ্ছে আমরা আমাদের যদি ভবিষ্যৎ বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমরা এখন যারা আছি তাদের যদি নেতৃত্ব আসবে এক সময়। তো এক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখতে পাই যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকার কারণে আমাদের ইউনিভার্সিটি লেভেলে পরে বড় একটা মেধা এটা পাচার হয়ে বিদেশ চলে যায়। অর্থাৎ এখানে এমনটা থাকে যে আমাদের দেশে ভালো সুযোগ নাই, আমি ওইখানে ভালো সুযোগ পাচ্ছি, ভালো সুবিধা পাচ্ছি, আমি ওইখানে সেটেল হয়ে যাবো, কিংবা বিদেশে চলে গিয়ে আমি আর পিরিয়ড আসবো না। তো
তো সরকার যদি এই দিক দিয়ে ফোকাস করে কিভাবে দেশের যে অপরচুনিটিগুলো আছে এগুলো বৃদ্ধি করা যায়, কি করে আমরা যাতে দেশেই কাজ করতে পারি, এটা যদি মানে এটা নিশ্চিত করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে মেধাগুলো আছে দেশেই থেকে যাবে। আপনাকে একটা প্রশ্ন করি যে কি কি সুযোগ সুবিধা পেলে ধরে নেই শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনি বিদেশে যাবেন না? জি, কি এখন স্বাভাবিক আমার ফিল্ড আছে সোশিওলজি, তো আমি স্বাভাবিক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমার দেশে আমি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যখন কাজ করতে যাচ্ছি তখন এটা গুরুত্ব পাচ্ছে না। কারণ কি, আমার দেশে সমাজ নিয়ে যে আলাদা একটা কাজ করা হবে, এটা যে একটা ফিল্ড আছে কাজ করার, এটা দেখা হয় না। এখানে শুধু সায়েন্স, টেকনোলজি এবং অন্যগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু মানুষকে যে সরকার যদি এটাও বোঝে যে না, সমাজকে নিয়ে কাজ করার জায়গা আছে, সমাজের বিভিন্ন অবস্থা বোঝার জায়গা আছে। রিসার্চে আরো বেশি আপনি অনুদান প্রয়োজন। আর এদিক থেকে একটু শুনতে চাই, পিছে আপনি বলে তারপর পিছে মাইক্রোফোনটা দিন। আচ্ছা, আমি প্রথমে যে বিষয়টা হচ্ছে আনতে চাই, আপনি বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থার কি সংস্কার খুব প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার যদি আমরা সংস্কারের কথা বলি, সেটা আসলে আমাদের ভার্সিটি লেভেল থেকে যদি আমরা সংস্কার করি, আসলে এটা কার্যকর হবে না। এটা আমাদের রুট লেভেল থেকে হচ্ছে এটা পরিবর্তন প্রয়োজন। আমরা যদি প্রাথমিক লেভেল থেকে শিক্ষা ব্যবস্থার হচ্ছে একটা আমূল পরিবর্তনের একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে আগাই, তাহলে এটা সম্ভব। যেমন আপনারা দেখেছেন যে হঠাৎ করে একটা সৃজনশীল ব্যবস্থা চালু করে দিয়েছে এবং সেটা কাইন্ড অফ চাপাই দেওয়া হয়েছে। আবার আমাদের যে নতুন কারিকুলাম হয়েছিল, সে হজবরল কারিকুলাম নিয়ে আমরা অনেকেই আমরা তো যেটা হয়, আমরা কোনো একটা সিরিয়াস বিষয়কে ফানি করে তারপর হচ্ছে বিষয়টাকে হচ্ছে নিয়ে আলোচনা করি, তো আমরা সেটাই করেছি। কিন্তু আমরা দেখলাম যে এই হঠাৎ করে চাপিয়ে দেওয়া কোনো জিনিস কখনো আসলে ভালো কিছু বয়ে আনে নাই। আর আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাইন্ড অফ হচ্ছে সবসময় একটা গিনিপিগের মতো অবস্থা হয়, যে গিনিপিগ আমাদের উপর হচ্ছে এটা একটা টেস্ট চালানো হবে, অনেক এক্সপেরিমেন্ট হয়ে যায়। তবে জি স্যার একটু অ্যাড করতে চাচ্ছেন? জি স্যার, আমি একটু অ্যাড করি, যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা আসছে এবং ওনার সাথে আমি একমত যে শিক্ষা ব্যবস্থা শুধু টার্সিয়ারি লেভেলে অথবা হায়ার এডুকেশন লেভেলে না, এটা শুরুটা করতে হবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে, এলিমেন্টারি লেভেল থেকে। মানে কারণ আজকে লুক অ্যাট সিঙ্গাপুরে ওরা কি হয়েছে, ওরা দেখছে যে ওদের কিছুই নাই, কোনো ন্যাচারাল রিসোর্সেস নাই, ইভেন পানি পর্যন্ত সিঙ্গাপুর থেকে তাদেরকে কিনে আনতে হয়, এখনো পর্যন্ত তারা কিনে আনে মালয়েশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে। তো তারা দেখছে তাহলে এই যে জনগোষ্ঠী আছে, এটাকে জনসম্পদে পরিণত করতে হবে, এবং এইটা সম্ভব শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের মাধ্যমে, শিক্ষিতকরণের মাধ্যমে এবং রিয়েল শিক্ষিত। তো সেটা করার জন্য কি দরকার? সেটা করার জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করতে হবে শিক্ষা খাতে, বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে, রাইট? প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষার উপকরণ, তারপরে যেখানে পড়াশোনা করবে সেখানে সুযোগ সুবিধা, স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারপরে যারা শিক্ষক আছেন তাদের সুযোগ সুবিধার ব্যাপারটা আমি এখানে একটু বলতেই হয় যে আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, তারা 13 নম্বর গ্রেডে আগের 3rd ক্লাস তারা চাকরি করে। এটা হয় না। তাদেরকে তারা বিশ্ববিদ্যালয় আমি অন্য কোনো জবের সাথে তুলনা করে তাদেরকে আমি যে ছোট বা খাটো করতেছি না, কিন্তু তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারপরে জয়েন করে 13 গ্রেডে তারা 14 গ্রেডে তারা চাকরি করবে কেন? তারা কেন নবম গ্রেডে বা ফার্স্ট ক্লাস চাকরি করবে না? শিক্ষক তো আমি এই প্রশ্নটা স্যার একটু ছাত্রদের করি যে কারা কারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান? উনি বলেছেন 2 জন, 3 জন, 4 জন, আস্তে আস্তে হাত উঠছে। আর কে বেছে নিতে চান না আমি একটু শুনি, যে জানি না শিক্ষক হতে। আমি একটি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলিতেই 3 জন আমার আপু, ভাবি, দুলাভাই আছেন, তারা প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে শিক্ষকতা করেন। আমি আমার ফ্যামিলিতেই দেখেছি যে, বা আমার চাচাও একজন সরকারি হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো আমি সেখানে দেখেছি যে আমার চাচার সাথে যারা অন্যান্যভাবে পড়াশোনা করেছেন, সেম লেভেলে পড়াশোনা করে সেম রেজাল্ট নিয়েও একজন যখন তার মান্থলি ইনকাম 1 লাখ প্লাস ছিল, তখন আমার চাচার ইনকাম ছিল লাইক 40K। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের শুধু যে টাকা এমন না, আমাদের সম্মানের দিক দিয়েও আমরা অনেক সময় জিনিসটাকে তারতম্য করে ফেলি। যে একজন টিচার, আমার স্কুলের একজন টিচার ছিলেন যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তো ওই স্যারকেই দেখতাম, ওনার ফ্রেন্ডরা যখন আমাদের স্কুলে মাঝে মাঝে বেড়াতে আসতেন, এসে বলতেন, কি রে ভাই, একটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তুই এখানে স্টুডেন্ট পড়াচ্ছিস, তাও আবার প্রাইমারি স্কুল লেভেলে। আমাদের দেখা যাচ্ছে যে সম্মানের জায়গাটাও এখানে নাই। জি স্যার কিছু অ্যাড করতে চান? প্রথমে শিক্ষা ব্যবস্থার যে কথাটা আসছে, আমি একটা এক্সাম্পল দিই। আপনারা টার্সিয়ারি লেভেলের এডুকেশনটা দেখেন, আমরা যেটাকে অনার্স বলি বা স্নাতক পর্যায়ের পড়ালেখা বলি। আমাদের দেশে হাজার হাজার গ্র্যাজুয়েট আছে যারা পুরো অনার্স মেয়াদেই 4 বছর তাদের প্রতিষ্ঠানে যাওয়া লাগে না,
তাদের কলেজে যাওয়া লাগে না, ক্লাস করা লাগে না, এবং ওই কলেজকে দেখাও লাগে না, কারণ তাদের পরীক্ষার কেন্দ্র হয় অন্য কলেজে। এরা কলেজ দেখাও নাই, কলেজের প্রিন্সিপালকে তাও জানে না, শিক্ষককে তাও জানে না। একটা সার্টেন টাইম পরে দেখা যায় তারা এই জাতির গ্র্যাজুয়েট। এখন আমরা শিক্ষা সংস্কারের যে কথাগুলো বলছি, আমরা যতই উন্নত কারিকুলাম নিয়ে আসি না কেন, এটাকে যদি আমরা ইফেক্টিভ না করি, কোনো কারিকুলাম কি বলে যে তুমি ক্লাস করবা না, তো যে কারিকুলাম আমাকে ক্লাস না করেও আমাকে গ্র্যাজুয়েট হইতে সাহায্য করে, এমনকি মাস্টার্স, সে মাস্টার ডিগ্রি করে সারাটা বছর ক্লাসে যায় না, একটা পর্যায়ে দেখা যায় সে পাশ করে মাস্টার ডিগ্রি অর্জন করেছে। তো এরা যখন সমাজে ফিরে আসে, দেশে ফিরে আসে, সেবায় ফিরে আসে, এরা কি নিয়ে আসলো? একটা সার্টিফিকেট ছাড়া আর কিছুই নিয়ে আসে নাই। এবং এরকম একজন দুইজন না, হাজার হাজার গ্র্যাজুয়েট কিন্তু এই দেশ থেকে এভাবে তৈরি হচ্ছে কোনো ক্লাস ছাড়া। তাহলে এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারি না। এটার জন্য কি বিদেশ থেকে পলিসি আমদানি করতে হবে যে স্টুডেন্ট ক্লাসে যাবে, শিক্ষকের কথা শুনবে? এখানে তো ক্লাসে যাওয়া, প্রতিষ্ঠানে যাওয়ার মধ্যে লার্নিং আছে, সেখানে বিভিন্ন মেধা প্রতিভার বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এখানে কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেখানে ক্লাসরুমে শিক্ষকরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই সবগুলো মিলেই তো তার একটা ফরমেশন হয়। জি, এগুলা তো অ্যাবসেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন, একটু পিছে শুনতে চাই, একদম পিছে। এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো শুনছি, লাইক শিক্ষা প্রতিষ্ঠান বা স্পেসিফিক্যালি বিশ্ববিদ্যালয়ে আসলে কি জন্য বানানো হয়েছে, বা বিশ্ববিদ্যালয়ের অরিজিনটা শুরু থেকে যে একটা আপনি জ্ঞান অর্জন করবেন, নাকি আপনি হচ্ছে একটা কারখানা তৈরি করবেন যেখান থেকে আপনার মার্কেটে লেবার ফোর্স সাপ্লাই দেওয়া লাগবে। মোস্ট অফেন প্রাইমারি বা হচ্ছে আপনার মাধ্যমিক এডুকেশন অফেন টাইম এটার ব্যালেন্স করতে পারলো, আপনার ভার্সিটি কখনো এটা পারে না। ভার্সিটিতে মানুষজনকে এটা বোঝানোই কষ্ট যে তুমি আসলে পড়তে আসছো, মানে তুমি জ্ঞান অর্জন করতে আসছো, নাকি তোমাকে হচ্ছে জব মার্কেটের জন্য রেডি হওয়া লাগবে। এই যে দ্বন্দ্বের মধ্যে থাকে, এই দ্বন্দ্বের মধ্যে থেকে অ্যাকচুয়ালি তারা হচ্ছে এটা ডিসাইড করতে পারে। একটা প্রশ্ন করি, হ্যাঁ, আপনি কেন বিশ্ববিদ্যালয়ে এসেছেন? আপনার লক্ষ্যটা কি? সেম কোয়েশ্চেন। এইখানেই হচ্ছে কথাটা, উপনিবেশিকভাবে যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়টা তৈরি করা হয়েছে, তখন প্রাক উপনিবেশিক সময় মানুষজনের একটা এক্সপেকটেশন ছিল আমার ছেলে সুস্থ হয়ে বড় হবে। বাট উপনিবেশিক পরবর্তী সময়ে প্রত্যেকটা ফ্যামিলির প্ল্যান হচ্ছে আমার ছেলে বড় হয়ে জব মার্কেটে তাকে সাকসেসফুল হইতে হবে। তো আমার বাপ্পাও আমাকে পুশ করছে, ভাই জব মার্কেটে তোমাকে সাকসেসফুল হইতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন। আচ্ছা, একটু থামাই, এখানে কে কে সুযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন না? করতেন, সবাই পড়াশোনা করতেন। কেন এসেছেন? জ্ঞান অর্জনের জন্য নাকি চাকরি? একটু অনেস্ট আনসার চাই। দুইটাই। চাকরি জ্ঞান অর্জন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সমস্যাটা হচ্ছে এখানে, আমরা যেই স্ট্রাকচারে ভার্সিটিটা বানাইছি বা যেই স্ট্রাকচার এখনো ভার্সিটি চলতেছে, সেটা অলরেডি হচ্ছে ওয়েস্টের থেকে আমদানি করা। ওয়েস্ট বহু বছর আগে একটা স্ট্রাকচার বানাই দিছে, আপনি এখনো চলতেছেন। এবং শুধু সেটাই না, এটার এক্সাম্পল আমি আপনাকে বলি। এই মুহূর্ত পর্যন্ত যে কারিকুলামগুলোতে আমরা পড়াশোনা করি, আপনি সোশ্যাল সায়েন্সের গুলোতে যান, আমি স্টেম নিয়ে পরে আসবো, ইমানুয়েল কান্ট একটা কিছু বলছে, আপনি কখন ইমানুয়েল কান্টকে ক্রিটিক করেন না। ইমানুয়েল কান্ট বা পশ্চিমা সাহিত্যিকরা বা পশ্চিমা দার্শনিকরা যেটা বলছে ওটা সত্য, এটা ধরে নিয়ে এরপরে আপনি পরবর্তী ডিসকাশনে আগান। মোর অফেন সমস্যাটা হয় কি, আপনি বিউপনিবেশায়ন যখন করেন না, তখন হচ্ছে এই কারিকুলামগুলো এভাবেই শেপড হয় যে আপনি যাই হন না কেন ওয়েস্ট সেন্ট্রিক। আপনার যারা শিক্ষার্থীরা আছে ওরা কেন ওয়েস্টে যাইতে চায়, কারণ ওরা দেখছে যে ওরা যেটা বলছে সেটা সত্য। তার মানে ওয়েস্টের জিনিসটা সবচেয়ে বেশি ফ্যান্সি, রাইট? আমার দেশে তো অ্যাকচুয়ালি চেঞ্জ করার কিছু নাই, কারণ আমার দেশ বেসিক্যালি ওয়েস্টকে ফলো করতেছে। তার ফলে খুব সিম্পল, আমার দেশের কারিকুলাম বা আমার দেশে যারা গবেষক অলরেডি আছে এদেরকেও এনাফ ওই প্রণোদনাটা কখনো দেওয়া হয় নাই। তাহলে অনেকগুলো সমস্যা, আমি অলরেডি এটা বললামই। বাট সেকেন্ড অফ অল, আপনি একটু চিন্তা করেন, এইটার ইম্প্যাক্ট স্টুডেন্টের উপর পড়তেছে। একটা স্টুডেন্ট মানে ওর থট প্রভোকিং এর কোনো তাড়না নাই, ও কেন আসবে? ও পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারলেই ওর জন্য এনাফ। থট প্রভোক করলে এটার যে একটা রিওয়ার্ড লাগে, বা এটার রিওয়ার্ডটা আমরা দিতে পারি না ভার্সিটিগুলোতে। জ্ঞান অর্জন করবেন, আপনি জবও করবেন, জবটা যে মোর অফেন আপনি ইয়েলের কথা চিন্তা করেন, ইয়েল ভার্সিটির ওয়েবসাইট ওরা বলে যে মানে হ্যাঁ ওদের জব রেট মানে গ্র্যাজুয়েশন রেট হাই, বাট মোর অফেন ভার্সিটিগুলো ওরা বানায় এটাই মার্কেট করে যে ভাই জ্ঞান অর্জনের জন্য বানাইছি। আচ্ছা, কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি মার্কেট করি। আমার মনে হয় যে পয়েন্টটা বুঝে ফেলেছি যে খুব ওয়েস্ট সেন্ট্রিক চিন্তাভাবনা। একটু মাইক্রোফোনটা পাস করবেন। বারবার যে স্যাররাও যে কথাটা বলছেন যে আইন আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলছে যে তোমরা ক্লাসে আসো, তোমরা আইন মানো, কিন্তু তারপরও জনগণ সেটা পালন করছে না। আপনার কি মনে হয় যে কোন জায়গায় আসলে পরিবর্তন দরকার?
আচ্ছা, প্রথমত আমি বলি যে ২৪-এর মাধ্যমে তো অবশ্যই একটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ফলই আসলে আজকের এই পলিসি ডিসকাশন। এর আগে আমরা এরকম পলিসি ডিসকাশন পাই নাই। এটা আমাদের একটা পজিটিভ দিক এবং আশা করব যে ভবিষ্যতেও এটা চালু থাকবে। শুধুমাত্র ইউনিভার্সিটি না, রুট লেভেল পর্যন্ত এটা চালু থাকবে। রুট লেভেল বলতে ভিলেজ লেভেল পর্যন্ত এটা চালু রাখা উচিত আমাদের। এখন আমি একটা বিষয় বলি যে আসলে আমাদের ২৪ পরবর্তী অভ্যুত্থানের পরবর্তী আমাদের মেইন কনসার্নের একটা বিষয় ছিল যে মব জাস্টিসগুলো কমানো বা নির্মূল করা এবং আইন শৃঙ্খলা স্টেবল করা। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইতেছি যে ঢাকা সহ চট্টগ্রাম সহ আদালতের মতো সিকিউর জায়গায়ও মব জাস্টিস হইতেছে এবং আমি আসলে কনফিউজ যে সরকার যেনারা ওনারা ঢাকায় থাকেন, ঢাকায় থেকে ঢাকা কন্ট্রোল করতে পারতেছেন না, কিন্তু পুরা দেশ কেমনে সংস্কার করবেন? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, একটা আপডেট। সংস্কার মানে হচ্ছে আপডেট। এটা প্রতি বছরই আমাদের বিভিন্ন বিষয় আপডেট করা লাগবে। তো এই কারণে আমার মনে হয় যে আসলে এখানে শুধুমাত্র সরকারের দায় দিলেও হবে না, আবার সরকারের দায় না দিয়েও পারা যায় না, কারণ সরকার দায়িত্বশীল সবাই আসলে বলে দেন যে কারো উস্কানি কারো কিন্তু আসলে উস্কানি তো বিরোধী দলরা দিতেই থাকবেন, কিন্তু সেটা উত্তরানোর, সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব তো সরকারের। বারবার যে আইন মানতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজি। আমরা আছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সংবিধানটা এমনভাবে সংস্কার চাই যে পরবর্তীতে কেউ কোনোভাবে ফেসিস্ট হয়ে না আসতে পারে। শাসক শ্রেণীর পরিবর্তন হইলো, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হলো না, তাহলে তো আদতে কোনো সংস্কার হইলো না। সংবিধান এরকম, এটা কোনো বাইবেল না অথবা কোরআন না যেটা পরিবর্তন করা যাবে না। আমরা যত আইন তৈরি করি প্রত্যেকটা আইনই আমাদের জন্য সংবিধান। গুলি করতে বলে গুলি করতে হবে, এই ধরনের পুলিশ আমরা চাই না। আমরা পুলিশের সংস্কার চাই। এক কাপ চায়ের দাম 550 টাকা, কিন্তু 170 টাকা মানে একদিনে হাজিরার এক্সট্রা শ্রমিকের কাহিনী গণমাধ্যম তুলে ধরতেছে না কোনোভাবে। ওয়েলকাম ব্যাক। দেখছেন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজি। আমরা আজকে আছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে। এখানে আসলে যারা পড়ছেন যে এই যে পাশ করে চাকরি পাবো কি পাবো না, এটা নিয়ে কারা কারা আসলে চিন্তিত আছেন বা চিন্তা করেন? আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না, আমি একটু অন্য বিষয়ে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে যে আপনাদের জেনারেশন জেড বা জিন জেড যে প্রোগ্রামটা বেসিক্যালি আপনারা যে কারণে আসছেন সেটা হচ্ছে সংস্কারের প্রশ্নে, যে সংস্কারের প্রশ্নে আমরা কি কি উদ্যোগ নিতে পারি এই প্রশ্নে আমি সে বিষয়ে কথা বলবো আর কি। গত 3 মাস হয়ে গেল আমরা আসলে বেসিক্যালি ছিল কোঠা আন্দোলন, যে আমাদের চাকরির যে ইস্যুটা ছিল, এটা থেকে আমরা পরবর্তী যে আন্দোলন সেটা হচ্ছে পুরোপুরি একটা সংস্কার। কিন্তু 3 মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা সেরকম কোনো সংস্কার দেখতে পারিনি, এবং এটা যে রুট ম্যাপ কি হবে এরকম কোনো পরিবর্তনই দেখছেন না? একেবারে দেখছি, কিন্তু যেরকমটা হওয়ার কথা ছিল। কি কি পরিবর্তন পেয়েছেন? যেমন পরিবর্তন পেয়েছি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মতবিরোধ ছিল মোটামুটি তারা একটা সমতায় আসছে, এবং যে স্বৈরাচারের যে যারা ছিল তাদের ব্যাপারে কোনো কনসিডার হচ্ছে না, এ বিষয়ে পরিবর্তন আসছে। কিন্তু যে ভবিষ্যতে একটা প্ল্যান সংস্কার কেন করব কিভাবে হবে এই বিষয়ে কোনো এখনো পাচ্ছেন না। যাও, আমার মনে হয় যে তার জি স্যার কিছু অ্যাড করতে আমি একটু এখানে একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করবো আর কি। সেটা হচ্ছে যে প্রথম যে উনি বললেন যে বিপ্লব না, ওনার সাথেও আমার একটু দ্বিমত আছে আর কি। আমি বিপ্লব বলতে চাই, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। কারণ বিপ্লব কিন্তু শুধু পলিটিক্যাল রেভলিউশন না, সোশ্যাল রেভলিউশন হতে পারে, কালচার রেভলিউশন হতে পারে, ইকোনমিক রেভলিউশন হতে পারে। এবং পলিটিক্যাল সায়েন্সে বিপ্লব বলতে এমনকি অ্যারিস্টটলের কথা যদি আমরা বলি, উনি বলছেন যে সংবিধানের কোনো পরিবর্তন হলে সেটাও বিপ্লব। কিন্তু আমাদের দেশে আমি দেখি কিছু কিছু মানুষ আছে তারা বিপ্লব বলতে কেবল মার্কসিস্ট রেভলিউশনকে বুঝেন, যে মোড অফ প্রোডাকশন চেঞ্জ করতে হবে। তো কাজে আমরা বিপ্লব বলতে শুধু মার্কসিস্ট রেভলিউশন না, এই জায়গাটা আসতে হবে। কাজে আমাদের এখানে আমি মনে করি আমাদের এখানে ইন অল রেসপেক্টস অ্যাকর্ডিং টু দ্য ইনসাইটস অফ পলিটিক্যাল সায়েন্স ইট হ্যাজ বিন এ রেভলিউশন। এটা একটা রেভলিউশন। নাম্বার সেকেন্ড হচ্ছে ওনার সাথে একটু দ্বিমত করি এই জন্য যে রেভলিউশনের পরে তো হঠাৎ করে সব কিছু চেঞ্জ ওভারনাইট করতে পারবে না। আমি মনে করি এক্ষেত্রে যে সরকার অনেকগুলি কমিশন গঠন করছে, সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে। সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা তো ইনিশিয়েট করতে সময় লাগবে, লোক চুজ করতে হবে, রিসোর্স লাগবে, তারপরে সেখানে আস্তে আস্তে করে তারপরে আমরা দৃশ্যমান কিছু দেখব। তো ওভারনাইট আমরা কিছু পাবো না। কাজে আমরা আশা করি
এবং আমি পার্টিকুলারলি আশাবাদী যে সংস্কার, সরকার বলতেছে সংস্কারের কথা, এই সংস্কার হবে এবং আমাদের তো উচিত আমাদের সবাইকে সরকারকে সহযোগিতা করা। পিছনে একটু শুনি যে কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, সেই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে একটু মাইক্রোফোনটা পাস করবেন। প্রথমে আমরা যে জিনিসটা বলি যে মত প্রকাশের স্বাধীনতা, এখানে আমার কথা হচ্ছে দ্বিমত প্রকাশের যে স্বাধীনতাটা, এটা যাতে আর কি থাকে। আর যে কোনো জিনিসের আমি চাই যে বিচার বিভাগের যে স্বাধীনতাটা, যে এমন যেন না হয় যে পূর্বের মতো গণভবন থেকে একজন বললো আর মানে হাইকোর্ট থেকে সেই রায়টাই আসলো। আমি চাই বিচার বিভাগ একটা স্বাধীনতা এবং নিরপেক্ষ থাকবে এবং আইনের শাসনটা থাকবে, সেটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং অভিজাত শ্রেণীর জন্য সকলের জন্য সমান থাকবে। শুধু আমরা পাঠ্যপুস্তকে বা বলে আইন সকলের জন্য সমান, কিন্তু এটা বাস্তবে করতে হয় না, এরকম একটা আমরা জিনিস চাই না। আমরা এটা দৃশ্যমান কোনো একটা প্রয়োগ দেখতে চাই। পাশাপাশি যে আমরা বর্তমানে আমরা দেখতেছি যে যে অসাম্প্রদায়িকতা যে বাংলাদেশটা, আমরা সেটা চাই। পাশাপাশি আমাদের যে রাষ্ট্রের শাসনের যে মূলতন্ত্র, যে সংবিধান, এটা আমরা এমন একটা সংস্কার চাই বা সংবিধানটা এমনভাবে সংস্কার চাই যার পরবর্তীতে কেউ কোনোভাবে ফেসিস্ট হয়ে না আসতে পারে, সেই সংবিধানের সংস্কারটা আমরা চাই। জি, ভেরি ওয়েল স্যার, ভেরি ওয়েল স্যার। বাংলাদেশে প্রতি বছর প্রায় 26 লক্ষ তরুণ তরুণী আমাদের ওয়ার্কফোর্সে জয়েন করে, এর মধ্যে একটা বড় অংশ নারী। আজকে আমরা এখন পর্যন্ত কোনো ছাত্রীদের কাছ থেকে কোনো কথা শুনিনি। আমি একটু শুনতে চাই। জি, থ্যাংক ইউ। সরকার হচ্ছে সংস্কার করবেন, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে জনগণ একটা মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে আমরাই হচ্ছে একটা মুখ্য ভূমিকা পালন করতেছি। কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা জিনিসে যে বিষয়গুলোতে সংস্কার দরকার, সেক্ষেত্রে হচ্ছে জনগণ হচ্ছে সরকারকে প্রেশারাইজ করা দরকার। জনগণ যদি সরকারকে প্রেশার না দেয়, তাহলে হচ্ছে ওই কাজটা ঠিকভাবে হবে না বা সরকার হচ্ছে গাফিলতি থাকবে। তো দেখা যায় কি আমরা জনগণের আসলে সচেতন না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের উপরে ওই বিষয়টা আইসা পড়ে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা আসলে গা নাড়া দিয়ে উঠি না, যতক্ষণ না আমার নিজের স্বার্থে আঘাত লাগে। তো দেখা যায় এই জিনিসটা মানে সিটিজেন পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে আমার মনে হয় একদম লোকাল লেভেল থেকে হচ্ছে কাজ করতে হবে। একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করা দরকার। ইউনিয়ন পরিষদে এই যে এত এত বাজেট আসে, কোন খাতে ব্যয় হয়, কোন খাতে কি হয়, আমরা আসলে কিছু জানি না। আমাদের আসলে কোনো পার্টিসিপেশন নাই, আমরা বদান নাই এই বিষয়গুলো নিয়ে। তো আমার মনে হয় আসলে আমাদের পার্টিসিপেশনটা ওই লেভেল থেকে যদি আমরা শুরু করি, তাহলে হচ্ছে ওই যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির যে বিষয়টা, ওই বিষয়টা একদম লোকাল লেভেল থেকে শুরু হবে এবং ওই যে বিন্দু বিন্দু বালুকণা এই বিষয়টা হচ্ছে শুরু হবে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেটিক যে সিস্টেম, আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমই হচ্ছে রেড টেপিজমে ভরা। তো ওইটা আসলে এসেছে হচ্ছে ওই যে ব্রিটিশ থেকে, কিন্তু ব্রিটিশ শাসনামল সেই কবে শেষ হয়েছে, কিন্তু এখনও এই সিস্টেমটা চেঞ্জ হয় নাই। এখন আমাদের যে এখনের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে ব্রিটিশ আমলের যে ব্যুরোক্রেটিক সিস্টেমটা বানানো, এটা এখন পর্যন্ত যায় কিনা। অনেক গবেষণা হইতেছে, কিন্তু আসলে হচ্ছে সোশ্যাল সায়েন্সে অনেক গবেষণা করা হয় এগুলো নিয়ে, কিন্তু আসলে কোনো বাস্তবায়ন নাই। তো আসলে হচ্ছে এই বাস্তবায়নগুলো নিশ্চিত করা দরকার। এবং আমরা হচ্ছে ওপেনলি ক্রিটিসাইজ করতে পারি না সরকারের, এই যে জেলে ভরে দেয় বা ডিজিটাল আইনে মামলা দেয়। আসলে আমরা যাতে ওপেনলি সরকারের ক্রিটিসাইজ করতে পারি, তাইলে হচ্ছে সরকারের মানে দেশ কিছুটা হলে আমার কাছে মনে হয় যাতে। বাংলাদেশ বর্তমান যেই হচ্ছে পেশিবাদ বা স্বৈরাচারী, এগুলো হচ্ছে যতটুকু মাথাছাড়া দিয়ে উঠছে বা এই পর্যন্ত ছিল, আমার মনে হচ্ছে এটার মূল মানে এই বিষয়গুলো হচ্ছে এই স্বৈরাচার বা পেশিবাদকে সহযোগিতা করতেছে বাংলাদেশ বর্তমান সংবিধান। যেটা হচ্ছে আমরা অনেকে বলতে পারে সংবিধানকে আমরা হচ্ছে ডিনে করতেছি বা সংবিধানকে অমান্য করতেছি, বিষয়টা এরকম না। 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছে, এই সংবিধান এই পর্যন্ত আমরা সবাই জানি 17 বার সংশোধন হয়েছে, কিন্তু 17 বার সংশোধনের ভিতরে আমরা জানি 5, 7, 8, 13 এবং হচ্ছে কি 16তম সংবিধান অলরেডি হচ্ছে ইলিগাল ঘোষিত হয়েছে এবং 15 নম্বরটা লোডিং হচ্ছে। যেই সংবিধানে এতবার মানে হচ্ছে অবৈধ ঘোষণা হয়েছে, তারপরে হচ্ছে যেই সংবিধানের আমরা সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী জানি যে হচ্ছে যেই সরকার হচ্ছে নেপাল প্রতিষ্ঠা করা লাগবে বা নেপালের জন্য একটা আইন করা লাগবে, কিন্তু স্বাধীনতার 54 বছর বা হচ্ছে 53 বছর পর্যন্ত এখন পর্যন্ত আমরা কি দেখছি? অটোক্রেটিক গভর্নমেন্ট দেখছি, স্বৈরাচার গভর্নমেন্ট দেখছি, পেশিবাদ গভর্নমেন্ট দেখছি, ইন্টারিম গভর্নমেন্ট দেখছি, একাধিকবার সেনাবাহিনীর শাসন দেখছি, কিন্তু কোনো সরকার এই পর্যন্ত ন্যায়পাল প্রতিষ্ঠা করে না। ব্যক্তিগত জীবনে আমরা কতটুকু এই যে আমরা বলছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ব্যক্তি জীবনে সামাজিক জীবনে আমরা কতটুকু সেই প্র্যাকটিসটা করছি? আমি একটা বিষয় কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের সংবিধানটা হচ্ছে 72-এর যে সংবিধান, সেটা হচ্ছে বাতিল করতে হবে।
কারণ কেন শাসক শ্রেণীর পরিবর্তন হইলো কিন্তু হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন হলো না, তাহলে তো আদত কোনো সংস্কার হইলো না। তো এই জন্য আমাদের সংবিধান বাতিল করে, এই 54 বছর আগের যে সংবিধান সেটা বাতিল করে নতুন জেনারেশন জেডের আলোকে 54 বছর আগের যে মানুষজন, তাদের চিন্তা চেতনা, তাদের হচ্ছে যে নিডগুলো ছিল সেগুলো তো আমাদের পরিবর্তন হয়েছে। ভেরি ওয়েল সেড। অনেকেই স্যার এই সংবিধান পরিবর্তনের কথা বলছেন, অনেকে বাতিলের কথা বলছেন। স্যার অ্যাজ অ্যান এক্সপার্ট আপনি কি বলছেন আসলে? সংবিধান তো যেমন একজন বলছিলেন যে সংবিধান অমান্য হয়ে যাবে কিনা। সংবিধান পরিবর্তনের জন্য অথবা সংবিধান সংযোজনের জন্য কোনো ডিমান্ড, এটা সংবিধান অমান্য হয় না। যে কোনো নাগরিক যে কোনো সময় এটা করতে পারে, নাম্বার ওয়ান। সে চাইতে তো পারে। চাইতে অবশ্যই পারে, অবশ্যই পারে। কারণ সংবিধান এরকম, এটা কোনো বাইবেল না অথবা কোরআন না যেটা পরিবর্তন করা যাবে না। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য না। এবার কথা হচ্ছে যে যে কথাটা আসছে যে আমরা যদি সবাই ভালো হই, একটা দেখেন, একটা হলো বটম আপ অ্যাপ্রোচ, সমাজের সব মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে সবাই ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। কিন্তু এইটা আসলে ফাংশন করে না। এই জন্য হয় কি যে সমাজে যারা এলিট, যারা শাসক, তাদেরকে দৃষ্টান্ত উপস্থাপন করতে হয়। স্যার যে অ্যাপ্রোচটার কথা বললেন, একমত এটার সাথে? না, যে আসলে কোথা থেকে শুরু হবে আসলে সংবিধানের, স্যারের যে একটা সংজ্ঞার মতো যে বিষয়টা বলছেন, সংবিধান কি জিনিস, এই জায়গায় আমিও বিশ্বাস করি যে সংবিধান এটা কোনো আসমানি কোনো কিতাব না, এটা জনগণের জন্যই। আর যে সংবিধান পরিবর্তন করা কঠিন, এটা কোনো ভালো সংবিধান না। আর জনগণকে পরিচালনার জন্য এই সংবিধানই আমাদের একমাত্র আইন না। আমরা যত আইন তৈরি করি, প্রত্যেকটা আইনই আমাদের জন্য সংবিধান। অতএব ওইরকম একটা সংবিধান যদি নাও থাকে, আর আমরা যদি আমাদের জনপ্রতিনিধিরা বা আমাদের সংসদে বসে তারা জনগণের জন্য যে আইন তৈরি করবেন, সেটাই তো আমাদের সংবিধান। তাহলে সংবিধান পরিবর্তন করা যাবে না, সংবিধান পরিবর্তন করা কঠিন, আমি ওই বিষয়গুলো বিশ্বাস করি না। সংবিধান শুড বি চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের যে সংবিধান, আমি দুটো বিষয়ে আলোকপাত করব। আমাদের সংবিধান, আওয়ার কনস্টিটিউশন ইটসেলফ, এইটা একটা দলকে, একটা সরকারকে স্বৈরশাসক হতে উৎসাহিত করে। আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন ইটসেলফ আমাদের বাক স্বাধীনতাকে স্বীকার করে না। তার প্রমাণ হচ্ছে আমাদের আর্টিকেল 70। আর্টিকেল 70 বলছে যে আপনি যদি পার্লামেন্ট মেম্বার হন, তাহলে জাতির প্রয়োজনে আপনি যাই ভালো মনে করেন বা খারাপ মনে করেন সেটা বলতে পারবেন না। আপনার দল যেটা বলছে সেটাকে সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট না করেন তাহলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না। তার মানে কি, সংবিধান আমাকে আসলে সত্যের পক্ষে অবস্থান নিতে দিচ্ছে না, এবং একটা দলকে সে লাগামহীন ক্ষমতা দিয়ে দিচ্ছে। এক সেকেন্ড হচ্ছে, আমরা চাই না মাসে মাসে একটা দেশে গণ অভ্যুত্থান হোক, কিন্তু মানব ইতিহাস বলে যখন পুরো একটা সরকার ব্যবস্থা স্বৈরশাসক হয়ে যায়, দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, তখন গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে। তো গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে রাষ্ট্রটা কিভাবে চালাবে, কে চালাবে, এইটাও কিন্তু সংবিধানে থাকা উচিত। যে সংকটটাতে আমরা মোরললেস কিন্তু আছি বা ছিলাম, তাহলে সংবিধানের সংশোধনের প্রশ্নে এই জায়গাটাও ক্লিয়ার করতে হবে। যদি কোনো কারণে দেশে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, সরকারের ফল হয়, তাইলে পরবর্তী সরকারটা কারা চালাবে, কিভাবে গঠিত হবে, এইটারও একটা সাংবিধানিক সলিউশন থাকা উচিত। ফেসিবাদের হাতিয়ার হিসেবে দুইটা জিনিসকে আমরা ইউজ হইতে দেখেছি বিগত সালে। একটা হলো পুলিশ এবং ক্যাম্পাসে যে সরকারি দল থাকে তাদের যে ছাত্র সংগঠন। এই দুইটা জিনিসে আমরা সংস্কার চাই। পুলিশ কখনোই সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে পারবে না, তারা স্বাধীন সংগঠন হিসেবে, স্বাধীন বাহিনী হিসেবে কাজ করবে, এরকম আমরা চাই। এবং সরকারের কমান্ড অনুসারে যা বলবে, যদি গুলি করতে বলে গুলি করতে হবে, এই ধরনের পুলিশ আমরা চাই না। আমরা পুলিশের সংস্কার চাই। দ্বিতীয়ত, আমরা ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির একটি সংস্কার চাই। আমরা দেখছি বিগত সালে যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে হল দখল করে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। আমরা ক্যাম্পাসে কোনো ধরনের সরকারি দলের
সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হল দখল চাই না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। আমরা চাই ক্যাম্পাসে বুদ্ধিভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে এবং সেটা হবে ছাত্র সংসদের মাধ্যমে। ছাত্র সংসদের মাধ্যমে আপনি যেটা বলছেন যে বর্তমান যে ছাত্র রাজনীতি আছে, আপনি সেই ছাত্র রাজনীতি দলীয় ছাত্র দলীয় রাজনীতি চান না। লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সরকারের না, না, দাবিদারি লেজুর করে, ভিত্তিক তো আরেকটা জিনিস। দলীয় ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে চাই না। আর এখানে কে কে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির পক্ষে আছেন, মানে যেটা দলীয় ছাত্র রাজনীতির পক্ষে, আর বিপক্ষে কারা? বিপক্ষেই সবাই বলছে। আপনারা শেষ করে একটু শুনবো যে কেন বিপক্ষে বলছে। এবং আমরা চাই যে বিগত সালে যে বিগত যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছে নিম্ন শ্রেণীর মানুষ বেশিরভাগ সময়, উচ্চবিত্তরা কিন্তু খুব কম এসেছে। কিন্তু গণ অভ্যুত্থানের ফলাফল যদি এই নিম্ন শ্রেণীর মানুষটা না পায়, তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো ফলাফল কিন্তু জাতি পাবে না আসলে। সেক্ষেত্রে আইন এবং শ্রম বিভাজনের যে নীতি সেটা হবে নিম্ন শ্রেণীদের জন্য। এবং আইনের ক্ষেত্রে আমরা দেখি সবার জন্য সমান বলা হয়, কিন্তু নিম্ন শ্রেণীর যে মানুষ তারা কিন্তু আইনের প্রয়োগটা পান না। আইনের ক্ষেত্রে তাদের দেখা যায় যে 5,000 টাকা, বিগত সালে আমরা দেখেছি যে 10,000 টাকা ঋণ নেওয়ার জন্য হয়তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য তাদেরকে কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। তা আমরা চাই যে এমন একটা নীতি থাকবে যেখানে সব ধরনের মানুষের আইনের সমান সুযোগ থাকবে। এবং আমরা চাই বিচারের ক্ষেত্রে আমরা দেখি যে বিচারিক প্রক্রিয়াটা স্বাধীনভাবে করতে পারে না। যদি কোনো বিচারপতি যদি নিজে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়, সরকার তাকে সরিয়ে দেন, অবসরে পাঠিয়ে দেন। আমরা চাই বিচার বিভাগ হবে একটি স্বাধীন জায়গা যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। ধন্যবাদ। একটু মাইক্রোফোনটা করবেন, যাব আচ্ছা ওনাকে একটু দেন, তারপর আপনার কাছে আসবো। শুনে অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। একটা রাষ্ট্রে বিপ্লব এবং সুশীলতা একসাথে চলে না। আমরা দেখছি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অনেক বেশি সুশীলতা চলে আসছে। সেই বিপ্লবী সরকার আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আজকে যারা আমাদের ব্যয়ীদেরকে আমরা বলি 2000-এর অধিক ব্যয় আমাদের শাহাদাত বরণ করেছে। আমাদের সিলেটে রুদ্র সেন সহ এবং আবু তোরাব সহ আমরা জানি এই আবু তোরাব সাংবাদিক, শহীদ সাংবাদিক, যাকে গুলি করে দস্তগীরের মতো লোক গুলি করে হত্যা করেছে, তার ভিডিও ফুটেজ এখনও সামাজিক মাধ্যমে আছে, কিন্তু এখনও পর্যন্ত দস্তগীরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা আমরা জানি না। তাছাড়া আমরা যদি দেখি আমাদের গোলাপগঞ্জে সিলেটের বানিয়াচংয়ে, সেখানে সব ম্যাজিস্ট্রেটদেরকে সরাসরি তাদের হুকুমে গুলি করা হয়েছিল, যে গুলিগুলো করা নিষিদ্ধ ছিল ইন্টারন্যাশনালি। এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমরা জানি না। এখনও বিচার প্রক্রিয়া লম্বা একটা সময় চাচ্ছে। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং বিচার বিভাগের মাধ্যমে একটা ভালো মতো সংস্কার হোক। পুলিশে ভালো রকমের সংস্কার হলেও আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশনে খুব বেশি সংস্কার হচ্ছে না। এবং একজন বোন বলেছিল আমাদের দেশের ইউনিয়নের যে মডেলটা আছে, সেই ইউনিয়ন মডেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আরও বেশি করে সংস্কার প্রয়োজন, যেখানে ইউনিয়নের ছাড়টা লাগানো থাকবে, ইউনিয়নের নাগরিকরা জানতে পারবে আমি কী কী সুযোগ সুবিধা নিতে পারবো, এবং সেখানের রিক্সাওয়ালা শ্রমজীবী যে মজুর মানুষরা আছে তারা যাতে বুঝতে পারে আমি এখান থেকে কীভাবে নিতে পারি, আমার একটা জননিবন্ধন কার্ড করতে কত টাকা লাগে। আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা অনেকেই বলেছে হচ্ছে আমাদের সংবিধান সংস্কার। আমাদের সংবিধানে যে 4টা মূলনীতি আছে, এই 4টা মূলনীতি একটা হিপোক্রেসি দাঁড়িয়েছে। আমরা যদি বলি আমরা বলছি বাংলাদেশি জাতীয়তাবাদ, তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদ যদি বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা কোথায় যাবে? তাহলে বাঙালি জাতীয়তাবাদ বলি, কিন্তু আমাদের 72-এর সংবিধান অনুসারে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তাহলে বাঙালি জাতীয়তাবাদ অনুসারে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসীদেরকে স্বীকার করতে নিচ্ছি না। ধন্যবাদ। আমি একটু শুনতে চাই যে ছাত্ররা কত সংস্কার করবে, মানে বারবার আমরা ছাত্রদেরকে বলছি যে আরেকটা অভ্যুত্থানের জন্য রাস্তায় নামবে দরকার হলে। শুনি ছাত্রদের যেহেতু কথাটা আসলো, তো আমাদের শিক্ষা নিয়ে সংস্কারটা কই? তো আমাদের যে 11টা কমিশন হয়েছে, 11টা কমিশনের মধ্যে শিক্ষা সংস্কার নিয়ে কমিশনটাকে কি গুরুত্ব দেওয়া যেত না? এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে আমাদের সব সংস্কার কথা বলা আছে, নির্বাচন সংস্কার বা আদার্স যত সব সংস্কার। একটু আগে আমাদের বলা হলো যে কর্মসংস্থান নিয়ে কথা বলা হলো, আপনার তার আগে বলা হলো সুনাগরিক হবে। আমরা এগুলো উঠবো কিভাবে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থাটা চালু কখন থেকে? কলোনিয়াল পিরিয়ড থেকে, তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কলোনিয়াল হিসাবেই তখন থেকেই রয়েছে। তো আমরা এই ব্যবস্থাকে চেঞ্জ করতে চাচ্ছি না কেন, বা এটা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না, এটা আমার একটু জানা। জি একটু স্যার, কেন আমরা চাচ্ছি না? যে অনেক ছাত্রই কিন্তু বলেছেন যে এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় আমরা আটকে আছি। দেখেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমি মনে করি একটা কনস্পিরেসির শিকার। যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদেরকে স্বকীয়ভাবে আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে, যাতে
শিখাইতে না পারে, এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আজকে যে আমাদের একজন শিক্ষার্থী বলেছেন ছাত্র রাজনীতির কথা, আবার এখানে আসছে যে ছাত্ররা কেন বারবার রাজপথে থাকবে, সেটা তো আমারও প্রশ্ন। আমার ছাত্ররা তো রাজপথে যাওয়ার কথা না। রাজনীতিবিদদের যে দায়িত্ব ছিল ছাত্রদের স্বার্থ দেখা, দেশের স্বার্থ দেখা, সমাজের স্বার্থ দেখা, রাজনীতিবিদরা যখন তাদের দায়িত্ব অবহেলা করে তখনই তো শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাজপথে যায়। এই রাজনীতিবিদরা কেন বাধ্য করছেন আমাদের শিক্ষার্থীদেরকে? তারা শিক্ষার্থীদের জন্য কাজ না করে, দেশের জন্য কাজ না করে আমাদের শিক্ষার্থীদের প্রতি তারা কোন দৃষ্টি দিলেন? একটা শকুনের দৃষ্টি দিলেন। শিক্ষার্থীর মধ্য থেকে তারা লাঠিয়াল বাহিনী খুঁজলেন, শিক্ষার্থীর মধ্য থেকে তারা মেধাবী জ্ঞানী বিজ্ঞানী খুঁজলেন না। তাদের রাজনীতিকে ফরওয়ার্ড করার জন্য তাদের মাস্তান দরকার, ক্যাডার দরকার, সেইভাবেই তারা ক্যাম্পাসের দিকে তাকালেন। আজকে আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কেন কথা বলছি? আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছি না, আমরা বলছি আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এরা অনেকাংশে আদর্শ থেকে দূরে সরে গেছে, এরা আমাদের ছাত্রদেরকে অ্যাবিউজ করছে। তাই আমরা চাই না ওইসব ছাত্র সংগঠনের লেজুরভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্ররা ক্যাম্পাসে কাজ করবে। আমরা অনেকগুলো রাষ্ট্রযন্ত্রের পরিবর্তনের সংশোধনের কথা বলছি। আমার মনে হয় যে গণমাধ্যম একটা বিশাল ভূমিকা রেখেছে, রাখতে পারে। গণমাধ্যমের কাছে প্রত্যাশা কি? আচ্ছা, আমার গণমাধ্যম নিয়ে দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখি মাঝে মধ্যেই যে আমাদের দেশের যে ইসলামপন্থী তাদেরকে অনেকাংশে গণমাধ্যম টু সাম এক্সটেন্ট ইগনোর করে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, বন্যার সময় যখন আসুন্না ফাউন্ডেশন অনেক বেশি ত্রাণ দিচ্ছিল, আমরা দেখতে পাই যে আমাদের গণমাধ্যমগুলা, মেইন গণমাধ্যমগুলো অনেক কিছু কাভার করলেও এই জিনিসটা প্রথম দিকে কাভার করছিল না। কিন্তু পরবর্তীতে যখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ইনফ্লুয়েন্স করি, পরে দেখা যায় যে গণমাধ্যম এগিয়ে আসে। একইভাবে আবার একটা উদাহরণ দেখাতে পারি যে আপনার বাইতুল মুকাররমে কিন্তু ইসলামী বইমেলার অনুষ্ঠানটি হয়, অর্থাৎ ইসলামী বইমেলা হয়, কিন্তু সেটির সঠিক গণমাধ্যমের ন্যূনতম কোনো কাভারেজ না থাকার কারণে আমরা দেখতে পাই সেখানে কিন্তু পাঠকরা জানতে পারে। আপনি যে কথাটা শুরুতে বলেছেন, প্রশ্নের উত্তরটা সেখানেই যে এখন আপনাদের হাতে কিন্তু একটা মাধ্যম আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম। সেটা দিয়ে যদি আসুন্না ফাউন্ডেশনের অসাধারণ কাজটাকে আপনি চোখে সামনে আনতে পারেন, গণমাধ্যমকে বাধ্য করতে পারেন সেটা নিয়ে কথা বলতে, বাকি কাজগুলো হতেই পারে। অ্যানাদার থিং সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট কোনো একটা ঘটনা ঘটলে দেখা যায় যে দুইটা পক্ষ থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণমাধ্যমে বিশেষ করে যে দেখা যাচ্ছে যে একটা পক্ষের কথা শুনে একবার নিউজ করা হয় এবং আরেকটা পক্ষের কথা শুনে আবার নিউজ করা হয়। একই নিউজে যদি দুই ঘটনাটা কাভার থাকে তাহলে কিন্তু মানুষ একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অভিযোগের ভিত্তিতে হেডলাইন করা হয়, যার কারণে দেখা যায় যে নিরপরাধ মানুষটাও অপরাধী বনে যায়। আপনি গণমাধ্যমের নিরপেক্ষতা চান, আপনি বলবেন। জি, হ্যাঁ, আমি গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলতে চাই। জি, মানে গণমাধ্যমের বিগত যুগগুলো থেকে যেমন ভূমিকা ছিল, যেমন স্বৈরাচারের সময়ে ভূমিকাটা ছিল একপাক্ষিক, মানে সব সময় শুধু প্রশংসায় ব্যস্ত থাকতো। এটার কারণ কি? ওইটা কি ওই সরকারের পেশার না গণমাধ্যমের সদিচ্ছা? গণমাধ্যম চাইলে কি ওইটা থেকে বের হয়ে আসতে পারতো না? এখনও দেখতেছি গণমাধ্যম এখনও মানে প্রকৃতভাবে বিষয়গুলা জনসাধারণের সামনে তুলে ধরে না, কারণ এখনো করে না। স্টিল নাও অনেক সময় নিউজগুলো ফিল্টার হয়ে আসে, যখন আন্দোলনের সময় ওইটা বেশি হয়েছিল। তো এখন কাকে ভয় পাচ্ছে আপনার কি মনে হয়? না, এখন আমি বুঝতে পারতেছি না কেন ভয় পাইতেছে, কারণ রুট লেভেল থেকে যে নিউজগুলো হয় ওইগুলা শেষ দিকে প্রচারিত হয় না, এটা একটা সমস্যা। আর ওই কিছু মানে পক্ষপাতিক কেন্দ্রিক হয়ে যায় গণমাধ্যম, এক এক সময় বেশি পক্ষপাত কেন হয়ে যায়। আদর্শগত সমস্যা গণমাধ্যমে শুনি, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে গণমাধ্যমগুলো আগের মতোই নিউজ করতেছে এই কারণে যে হচ্ছে তারা যে আদর্শ লালন করে গণমাধ্যমগুলো এস্টাবলিশ হয়েছিল সেই আদর্শই তারা হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে সেই আদর্শটা কি মনে হয়? আদর্শ হচ্ছে ধরেন হচ্ছে কোনো গণমাধ্যম আছে যে সেকুলারিজমকে চর্চা করে বা হচ্ছে সেকুলারিজমকে প্রমোট করার জন্য সেই গণমাধ্যম ইউজ হয়। সেই একটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য যখন এটা ইউজ হবে তখন সেটা হচ্ছে প্রকৃত নিউজ বা প্রকৃত সত্যকে উন্মোচন করবে না, সেকুলারিজম যে সমস্যাগুলো আছে সেগুলো সে বলবে না। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে আদর্শগত সমস্যা আর কি। জি বলেন। আমি হচ্ছে আপনাদের দ্বারা একটা শর্ট মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে গণমাধ্যম দেখেন যে কোনো শহর অঞ্চলে বা যে কোনো ধরেন এমপি মন্ত্রী বা হচ্ছে হাই সোসাইটির যে মানুষগুলা তাদের নিউজগুলা হচ্ছে কি শুকনোভাবে কভার করতেছে, কিন্তু আপনি প্রান্তিক অঞ্চলের কথা চিন্তা ভাবনা করেন, যদি আমরা চা শ্রমিকদের কথা চিন্তা ভাবনা করি তো আমরা সেইখানের বিষয়গুলো তো উঠে আসতেছে না।
মানে আমি 550 টাকার এক কাপ চায়ের কথা তুলে ধরতেছি যে এই হোটেলে বা এই রেস্টুরেন্টে এক কাপ চায়ের দাম 550 টাকা, কিন্তু 170 টাকা মানে একদিনে হাজিরার এক্সট্রা শ্রমিকের তো কাহিনী গণমাধ্যম তুলে ধরতেছে না কোনোভাবে। স্যার আপনারা কি মনে করেন যে ডেফিনেটলি আসলে আপনি গণমাধ্যমের মানুষ, আপনি বিতর্কের খবর আমাদের থেকেও বেশি ভালো জানেন। গণমাধ্যমেরও কিছু লিমিটেশন আছে। আসলে লিমিটেশনটা হচ্ছে গণমাধ্যমের মালিকানা আছে, তারপরে সেই মালিকদের নানা রকমের দে আর অ্যাফিলিয়েটেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ইডিওলজিস অ্যান্ড পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস তাদের থাকে। তো সেই জায়গাটা থেকে অনেক সময় অনেক সাংবাদিকরা চাইলেও মালিক বা প্রকাশক তাদেরকে মানে বা তাদেরকে অখুশি করে অনেক কিছু করতে পারে না, সেই জায়গাটা আছে। এরপরও যেটা কথা সেটা হলো যে গণমাধ্যমকে অবজেক্টিভলি ওয়ার্ক করতে হয়, ফাংশন করতে হয়। অর্থাৎ একটা নিউজকে অবজেক্টিভ বলতে আমি বোঝাচ্ছি এমনভাবে যে ট্রুথের কাছে যেতে হয়, অথবা ট্রুথের কাছে না যেতে পারলেও ক্লোজ টু দ্য ট্রুথ এই জায়গাটা যেতে হয়, এবং সেখানে যাতে করে মানে টার্ন দ্য টেবিল আপসাইড ডাউন অথবা ফিলিপ সাইড অফ দ্য কয়েন এটা দেখতে হয়। গণমাধ্যম যদি একপাক্ষিক বা একটা আদর্শ সে লালন করে বা সে সেটাকে প্রিচ করতে চায়, প্রচার করতে চায়, সেটাকে যদি প্রমোট করে তাহলে মানুষ সাধারণভাবে সেই গণমাধ্যমের উপর আস্থা হারিয়ে ফেলবে। কিন্তু গণমাধ্যম ওই আদর্শ বলার পাশাপাশি এর যে অপোজিট যে ইডিওলজি আছে বা যে অবস্থাটা আছে সেটাও যদি তুলে ধরে তখন কিন্তু মানুষের আস্থাটা পায়। এখানে অবজেক্টিভ এই জায়গাটা যেতে একটু শুনি। আচ্ছা, আমাদের একজন ছাত্রী, উনি ছাত্রী একেবারে কথাই বলেননি, বলতে চাচ্ছে, সুযোগ দেন। গণমাধ্যমগুলো ব্যক্তিজীবন চর্চা থেকে কবে বের হয়ে আসবে? যে সামগ্রিক যে সচেতনতা দরকার ওখান থেকে না গিয়ে আমরা দেখতে পাই যে কোন নায়িকা কতদিন পর হাসলেন এটা হয় নিউজ, কিন্তু কোন গ্রামে কয়টা স্কুলে এখন পর্যন্ত কত বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, এটা কেন নিউজ না হয়ে ব্যক্তিজীবন চর্চাটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? স্যার ধন্যবাদ, তুমি খুব সুন্দর উপস্থাপন করেছো বিষয়টা। গণমাধ্যম আমি বলার আগে যদি বলি যে আপনি যে আমার কাছে যদি শিক্ষক হিসাবে কিছু প্রত্যাশা করতে চান তাহলে আগে তো আমাকে বুঝতে হবে যে আমি শিক্ষক কিনা। এখন আমি যে গণমাধ্যমের কাছে এক্সপেক্ট করব, আমি যাকে গণমাধ্যম বলছি সে কি আসলে গণমাধ্যম কিনা। বাংলাদেশের যেগুলোকে আমরা গণমাধ্যম মনে করি তার বেশিরভাগই দেখা যাচ্ছে দলীয় মাধ্যম, মন্ত্রী মাধ্যম, এমপি মাধ্যম, শিল্পপতি মাধ্যম। এগুলা কিন্তু গণমাধ্যম না, ব্যক্তি মালিকানা। যেসব গণমাধ্যমের মালিক ব্যক্তি, যেসব গণমাধ্যমের মালিক দলীয়, তার কাছে আমার এক্সপেকটেশন একরকম থাকবে। বাংলাদেশে জনগণের অর্থে পরিচালিত কোনো গণমাধ্যম আছে কিনা আমার প্রত্যাশা থাকবে তার কাছে। আমাদের একটা বিটিভি আছে, এটা জনগণের অর্থে পরিচালিত। এখানে সুনির্দিষ্ট পলিসি থাকা দরকার। বিটিভিকে আমাদের সুপ্রিম কোর্টকে আমরা যেভাবে বলি স্বাধীন, বিটিভিকেও সেরকম স্বাধীন করতে হবে। তখন সেটা হবে গণমাধ্যম, জনগণের মাধ্যম, জনগণের মালিকানা যেটাতে আছে। তখন যদি আমার প্রত্যাশা সে পূরণ না করে আমার প্রশ্নের একটা যুক্তি থাকবে। আর থিওরিটিক্যালি আমি যদি বলি, একটা গণমাধ্যম যদি সে আইডিওলজিক্যালি পলিটিক্যালি বায়াসড হয়, সে আমার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না। তাইলে যে গণমাধ্যম অবজেক্টিভ গণমাধ্যম, যারা অবজেক্টিভ সাংবাদিকতায় বিশ্বাস করে এবং চর্চা করে, আমার প্রত্যাশাটা থাকতে হবে তার কাছে। জি স্যার, ধন্যবাদ। আমরা শেষ করে দিব। যাই হোক, শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, দারুণ একটা আলোচনা আমরা করলাম, যেখানে কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দারুণ সব আইডিয়া নিয়ে কথা বলেছে, তারা সংস্কার নিয়ে কথা বলেছে, এবং আমাদের প্রত্যাশা একটাই, যেটা স্যাররাও বারবার বলেছেন, যে বাংলাদেশ হারবে না এবং যে কোনো জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আমাদের যে জনগণ আমরা আছি বাংলাদেশিরা, আমরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ।